আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে। অধ্যায়টির নাম হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন। একে আমরা অনেকে শেয়ার ইস্যু বললে চিনে থাকি। এই অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করব, যেটি ঢাকা বোর্ড 2025 সালে এসেছিল। ঢাকা বোর্ড 2025 সালে এই অধ্যায় থেকে আমাদের দুইটি সৃজনশীল প্রশ্ন আসে। আমরা পূর্বে প্রথমটি সমাধান করে দিয়েছি। আজকে আমরা দ্বিতীয় যে সৃজনশীল প্রশ্ন ছিল এই অধ্যায়ের, সেটি সমাধান করে দেব। দেখেন, এখানে আমাদের ঢাকা বোর্ড 2025 সালে প্রথম সৃজনশীল প্রশ্ন 5 নম্বরে এসেছিল। সেখানে বলা হয়েছিল আমাদের হিরন কোম্পানি লিমিটেড। এই প্রশ্নটি হচ্ছে আমাদের এসিআই কোম্পানি লিমিটেড। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা শেয়ারের মাধ্যমে জমি ক্রয় করছি। তো সকলেই এই প্রশ্নটি একটু ভালো করে মনোযোগ দিবেন, কারণ এই প্রশ্নের মাধ্যমে আপনারা কি করতে পারবেন, এই অধ্যায়ের ম্যাক্সিমাম অঙ্ক সমাধান করতে পারবেন। আর এই রিলেটেড প্রশ্নগুলি আপনাদের পরীক্ষাতে আসবে। তো দেখেন এখানে কি বলছে আচ্ছা, ভালো কথা, এখানে আপনারা অবশ্যই প্রশ্নটি সাথে রাখেন, তাহলে আপনাদের জন্য এই প্রশ্নটির সমাধান বুঝতে পারবেন সহজে। আর যাদের প্রশ্নে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, অবশ্যই আপনারা একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন। এখানে বলছে কি, দেখেন, এসিআই কোম্পানি লিমিটেডের অনুমোদিত মূলধন 4 লক্ষ টাকা, যা প্রতিটি 10 টাকা মূল্যের 40,000 শেয়ারে বিভক্ত। একটি জমি ক্রয়ের জন্য 5,000 শেয়ার ইস্যু করা হয়। বলছে 10% অবহারে 30,000 শেয়ার জনসাধারণের উদ্দেশ্যে ইস্যু করা হয়। কোম্পানি 32,000 শেয়ারের আবেদন পায়। অতিরিক্ত আবেদন অর্থ ফেরত দেওয়া হয়। কোম্পানি অবলেখকের কমিশন বাবদ নগদ 30,000 টাকা প্রদান করে। ক নম্বরে এখানে বলছে শেয়ার প্রতি অবহার ও মোট অবহারের পরিমাণ নির্ণয় করো। খ নম্বরে বলছে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। গ নম্বরে বলছে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। আর এখানে খ নম্বরে বলছে ব্যাখ্যার ভিত্তিতে, অর্থাৎ জাবেদার সাথে ব্যাখ্যা দিতে হবে না। এটা আপনার জন্য সহজ করছে। তাহলে এখন খেয়াল করেন, এখানে যে প্রশ্নটি আছে, প্রশ্নটি খুবই সহজ একটি প্রশ্ন। যদি বুঝেন তাহলে আপনারা খুব সহজে এগুলো সমাধান করতে পারবেন। ক নম্বরে এখানে বলছে আপনাকে শেয়ার অবহার ও মোট অবহারের পরিমাণ বের করতে। ঠিক কালকে যে অঙ্কটি, অর্থাৎ আমি আগের যে প্রশ্নটি অধ্যায় সমাধান করেছিলাম, সেখানে ছিল অধিহার যেভাবে বের করছেন আপনারা অবহারটা সেম ভাবে বের করে নেবেন। তো দেখেন এখানে আমরা ক নাম্বারটা লিখে নেব। শেয়ার প্রতি অবহার। তো শেয়ার প্রতি অবহার যখন আপনারা বের করতে যাবেন, তখন আপনাদেরকে এখানে যে জিনিসটি মনে রাখতে হবে, শেয়ার প্রতি মূল্য। ভালো করে বুঝেন, কোম্পানি নিবন্ধনের সময় একটা কোম্পানি যখন নিবন্ধন হয় বাজারে, তখন এক একটা শেয়ারের মূল্য কত ছিল, আপনি সেই শেয়ার প্রতি, আপনি এখানে লিখতে পারেন যে শেয়ার প্রতি মূল্য গুণ করবেন কোম্পানি যখন জনসাধারণের নিকট ইস্যু করে তখন কত % করে অবহার দেয়, অবহারের হার দ্বারা কি করবেন, আপনারা এখানে গুণ করে ফেলবেন। আপনারা এভাবে শর্টকাটে করে নেবেন। দেখেন আপনাদের এখানে কোম্পানি নিবন্ধনের সময় প্রত্যেকটা শেয়ারের মূল্য ছিল 10 টাকা, 40,000 শেয়ারে বিভক্ত, এই কথাটা বলে আছে প্রশ্নে, খেয়াল করেন। এই 10 টাকা এখানে বসাবেন। এরপরে কোম্পানি যখন 30,000 শেয়ার জনসাধারণ নিকট ইস্যু করে, তখন সে প্রত্যেকটা শেয়ারের 10% অবহার দেয়। তো সেজন্য আমরা এখানে 10% অবহার এখানে বসিয়ে দেব, অর্থাৎ 10% এখানে আপনি বসিয়ে দেবেন। এরপর যদি আপনি এখানে কাজ করেন, তাহলে আপনার এখানে পাবেন 1 টাকা। কত টাকা পাবেন? 1 টাকা পাবেন। এই 1 টাকাই হচ্ছে আপনাদের এক একটা শেয়ারের অবহার। ভালো করে এই জিনিসটি মনে রাখেন, কীভাবে বের করছি, সহজ একটি বিষয়। নিবন্ধনের সময় কত টাকা ছিল আর কত % করে অবহার দিয়েছে, সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। এরপরে যে কাজটি আপনি এখানে করবেন, সেটা হচ্ছে শেয়ার অবহারের পরিমাণটা আপনি এখানে বের করবেন। তো শেয়ার অবহারের পরিমাণ যখন আপনারা বের করতে যাবেন, তখন আপনারা এখানে যে সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি, আপনারা যাতে মনে রাখতে পারেন। দেখেন এখানে লিখবেন আপনি বিলিকৃত শেয়ার। আচ্ছা, এখানে বিলিকৃত শেয়ার বা ইস্যুকৃত শেয়ার এটা আপনি লিখতে পারেন, তবে এখানে বিলিকৃত শেয়ারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। লিখে নেবেন এখানে বিলিকৃত শেয়ার গুণ করবেন শেয়ার প্রতি অবহার দ্বারা, এটি এখানে লিখে নিতে পারেন। তো দেখেন কোম্পানি বিলি করছে কতগুলো শেয়ার, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে আজকে বুঝতে হবে। আচ্ছা দেখেন, কোম্পানি যখন 5,000 শেয়ার দিয়ে জমি ক্রয় করে, তখন কি সে এখানে তার সাথে অবহার দিয়েছে?
না, তার মানে ওই 5,000 শেয়ার এখানে আনার কোনো প্রয়োজনই নেই। শুধুমাত্র কোম্পানি যখন বাজারে ইস্যু করছে জনসাধারণ নিকট, ওই 30,000 শেয়ার উপরে সে কি করছে, এখানে অবহার দিয়েছে। তাহলে বিলিকৃত শেয়ারের সংখ্যা কত? দেখেন, কোম্পানি জনসাধারণ নিকট ইস্যু করছে কত? 30,000 শেয়ার। এখন সে আবেদন পাইছে কত? আবেদন পাইছে এখানে সে 32,000 শেয়ারের। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এখানে বিলিকৃত শেয়ারের সংখ্যা কত হবে? ভালো করে একটা জিনিস মনে রাখেন, কোম্পানি যতগুলো শেয়ার ইস্যু করবে, দেখেন কোম্পানি ইস্যু করছে 30,000, তাহলে কোম্পানি যতগুলো শেয়ার ইস্যু করবে ততগুলো শেয়ারে সে জনসাধারণ নিকট বিলি করতে পারবে, বাড়তি কোনো শেয়ার সে কখনো বিলি করতে পারবে না। তার মানে ইস্যুকৃত যতগুলো হবে বিলিকৃত ততগুলো হয়ে যাবে। তবে এটা ভিন্ন একটা অঙ্ক আছে, সেটা সমাধান করার সময় আমি ওই বিষয়টি বলে দেব। তাহলে আমরা এখানে লিখে নিব 30,000 শেয়ার, প্রত্যেকটা শেয়ার প্রতি অবহার কত ছিল? 1 টাকা, সেজন্য এই 1 টাকা দ্বারা আমরা গুণ করে নিব। তাহলে আমাদের এখানে আসবে 30,000 টাকা। দেখছেন শেয়ারকে কীভাবে টাকায় কনভার্ট করা হয়েছে, অর্থাৎ অবহারের পরিমাণ হচ্ছে আমাদের 30,000 টাকা। খুব সহজ একটি বিষয়, আশা করি আপনারা ক নম্বর বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে খ নম্বরটি সমাধান করে দিব। এখন আমি আপনাদেরকে খ নম্বরটি বুঝিয়ে দিব। এখানে খ নম্বর আমাদেরকে বলছে যে প্রয়োজনীয় জাবেদা দাখিলত ব্যাখ্যা ব্যতীত। এই অধ্যায়ের প্রত্যেকটা সৃজনশীল প্রশ্ন আপনাকে এগুলোও চাইবে, অর্থাৎ ক নম্বরে বলবে শেয়ার অবহারের পরিমাণ বা শেয়ার অধিহারের পরিমাণ বের করো, আর খ নম্বরে বলবে জাবেদা দিতে, গ নম্বরে বলবে আর্থিক অবস্থা বিবরণী। এটা মুখস্থ আপনাদের। তো দেখেন এখানে আমাদেরকে যেহেতু জাবেদা দিতে বলছে, আমরা অবশ্যই জাবেদার ঘর করে নিব তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখন অনেকে ভাবে যেহেতু এখানে তারিখ নেই, তার মানে তারিখের ঘর দিলেও হবে, না দিলে হবে না, এটা করা যাবে না। অবশ্যই জাবেদার বৈশিষ্ট্য, জাবেদার যে ঘরটি আছে তার বৈশিষ্ট্যের মধ্যে তারিখ অবশ্যই দিতে হবে, না দিলে কিন্তু এখান থেকে স্যার মার্ক কেটে নেবে। তো দেখেন এখানে আমরা লিখে নিব তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখন এই যে আমাদের শেয়ার ইস্যু অধ্যায়টি আছে, এখানে আমরা প্রথমত 3টি জাবেদা আগে আমরা ভালোভাবে জেনে নিব। একটি জাবেদা হচ্ছে যখন আমি শেয়ারগুলো ইস্যু করব বাজারে, তখন অবশ্যই আমি শেয়ারগুলোর আবেদন পাবো, তার মানে এখানে আবেদনের জাবেদা দিতে হবে। 2 নম্বর হচ্ছে এই আবেদনের অর্থটা মূলধনে স্থানান্তরের জাবেদা দিতে হবে। 3 নম্বর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে অতিরিক্ত যতগুলো আবেদন পাবো ততগুলো আবেদনের অর্থ আমাকে ফেরত দিতে হবে। এই 3টা জাবেদা আপনাদেরকে অবশ্যই জানতে হবে। তো আমি এখানে যে সিরিয়ালটি মেনটেন করব সেটা আপনারা অবশ্যই পরীক্ষার খাতায় মেনটেন করবেন। এরপরে প্রশ্নে বাড়তি যদি জাবেদা দিতে হয় সেগুলো আমরা দিব। যেমন আমরা শেয়ারের মাধ্যমে যদি জমি ক্রয় করি তাহলে তার জাবেদা দিতে হবে। এরপর অবলেখকের কমিশন থাকলে তার জাবেদা দিতে হবে। এরপরে যদি ব্যাংক চার্জ থাকে তাহলে তার জাবেদা দিতে হবে। প্রাথমিক খরচ থাকলে আমরা সেগুলো জাবেদা দিব। কিন্তু আমাদের মূল জাবেদা হচ্ছে 3টি। একটি হচ্ছে আবেদনের জাবেদা, আবেদনের অর্থ মূলধনে স্থানান্তরের জাবেদা, এরপরে আমাদের অতিরিক্ত আবেদন অর্থ ফেরতের জাবেদা। তো আমরা এখানে প্রথমে জাবেদা দিব কি? আবেদনের জাবেদা। তো কোম্পানি দেখেন এখানে কি বলছে, 10% অবহারে 30,000 শেয়ার জনসাধারণের উদ্দেশ্যে ইস্যু করে কোম্পানি 32,000 শেয়ারে আবেদন পায়। দেখেন কোথায় আবেদন পাইছে কোম্পানি? 32,000 শেয়ারে আবেদন পাইছে। তো আমরা এখানে লিখে নিব আবেদনের জাবেদাটি। আবেদনের জাবেদা কি হবে? সেটি হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, এটা আশা করি সবাই জানেন যে আবেদনের জাবেদা কি। ব্যাংক হিসাব ডেবিট, এরপর হচ্ছে আপনার শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এই জাবেদাটা আপনাদেরকে অবশ্যই জানতে হবে। যদি এটা না জানেন তাহলে আপনারা কি করতে পারবেন না, এখানে অঙ্কগুলো সমাধান করতে পারবেন না। তাহলে দেখেন এখন আমাদের এখানে কতগুলো, আমরা ডেবিট ক্রেডিটে কত টাকা করে লিখে নিব। যতগুলো শেয়ারের আবেদন পাবেন ততগুলো শেয়ারের অর্থ এখানে চলে আসবে। তো আমরা এখানে দেখেন 30,000 শেয়ার ইস্যু করছি। কোম্পানি কত হাজার শেয়ার ইস্যু করছে? কোম্পানি ইস্যু করছে 30,000 শেয়ার জনসাধারণের নিকট, আর সেখান থেকে সে আবেদন পায় কত? আবেদন পায় 32,000 শেয়ারের। তাহলে সে অতিরিক্ত শেয়ার পায় কত? 2,000 শেয়ার। এগুলো হচ্ছে অতিরিক্ত। দেখেন এখন আমরা যখনই আবেদনের জাবেদা দিব তখন আবেদনের জাবেদায় আমরা এখানে কোনটা নিয়ে আসবো, 30,000 নাকি 32,000? অবশ্যই আপনি আবেদন যতগুলো পেয়েছেন ততগুলো আপনি এখানে শেয়ার নিয়ে আসবেন। তো আমরা এখানে 32,000 শেয়ারে আবেদন পাইছি, সেজন্য আমরা 32,000 শেয়ার এখানে লিখে নিব। এরপর এখানে আমি গুণ করব কত দ্বারা, ভালো করে জিনিসটি বুঝেন। আমি যখন নিবন্ধন হয়, অর্থাৎ এই কোম্পানিটি এসিআই কোম্পানি, এই কোম্পানি যখন বাজারে নিবন্ধন হয় তখন প্রত্যেকটা শেয়ারের মূল্য ছিল কত? 10 টাকা। এরপরে যখন সে 30,000 শেয়ার বাজারে যখন ইস্যু করছে তখন 10%
অবহারে করছে। অবহার মানে কি? অবহার মানে হচ্ছে শেয়ারের মূল্য কম দামে বাজারে ইস্যু করা, শেয়ার মূল্য কম দামে বাজারে ইস্যু করা। তাহলে সে 10 টাকা থেকে 1 টাকা অবহার করে ফেলছে, তাহলে সে কত টাকা করে বাজারে শেয়ার ইস্যু করছে? 9 টাকা করে বাজারে শেয়ার ইস্যু করছে। আচ্ছা, আমি যদি বাজারে 9 টাকা করে শেয়ার ইস্যু করি, তাহলে জনগণ কত করে আবেদন করবে? অবশ্যই 9 টাকা করে। তার মানে কোম্পানি অর্থাৎ জনগণ 32,000 শেয়ারের যে আবেদন করছে, প্রত্যেকটা শেয়ারের মূল্য ছিল 9 টাকা। সেজন্য আমরা এই 9 টাকা এখানে বসিয়ে দিব। এরপর আপনি এখানে কি করবেন? ক্যালকুলেশনটা করে নেবেন, অর্থাৎ কত টাকা আসে। দেখেন, আমাদের 32,000 শেয়ার গুণ করব 9 দ্বারা, তাহলে আমাদের এখানে আসবে 2,88,000 টাকা। 2,88,000 টাকা। এই টাকাটা আমরা এখানে বসিয়ে দেব। দেখেন, আবেদনের জাবেদা আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে এই আবেদনের অর্থ এখন আপনি মূলধনে স্থানান্তর করবেন। ভালো করে বুঝেন, যখনই আমরা দ্বিতীয় জাবেদা কি মূলধনে স্থানান্তরের জাবেদা, তো সেটি কি দেখেন সেটি। আচ্ছা, ভালো কথা, এখানে আমি একটা জিনিস বলি, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট কেন হয়েছে? কারণ জনগণ যখন শেয়ারগুলোর আবেদন করছে, আবেদনের অর্থ আমার ব্যাংকে গিয়ে জমা হয়েছে, আমার ব্যাংকের সম্পদ বাড়ছে। অন্যদিকে তারা যেহেতু আমাদের শেয়ারের জন্য আবেদন করছে, আমি কিন্তু এখনও শেয়ারগুলো তাদেরকে বুঝিয়ে দিই নাই, অর্থাৎ এসিআই কোম্পানি এখনও শেয়ারগুলো তাদেরকে বুঝিয়ে দেয় নাই। সেজন্য তাদের একদিকে দায়ের পরিমাণ বেড়ে যাবে, অর্থাৎ কোম্পানির দায় বাড়বে। সেজন্য ব্যাংক নামক সম্পদ ডেবিট আর শেয়ার আবেদন নামক দায় হয়েছে, সেজন্য এটাকে আমরা ক্রেডিট পাশে লিখে নিছি। দেখেন, সব কিছু বলে দিচ্ছি যাতে অন্য অঙ্কগুলো আপনারা বোঝেন। এরপরে এখানে আপনি মূলধনে স্থানান্তরের জাবেদা দেবেন। সেটি কিভাবে দেখেন, এখানে আপনি লিখে নেবেন শেয়ার আবেদন হিসাব। শেয়ার আবেদন হিসাবকে লিখবেন ডেবিট। এরপর আপনি এখানে লিখবেন, দুঃখিত, দেখেন, এরপর আপনি এখানে লিখে নেবেন শেয়ার অবহার আছে, কি আছে? অবহার। সেজন্য আমরা এখানে লিখে নেব শেয়ার অবহার হিসাব হচ্ছে আমাদের ডেবিট, কারণ এটা প্রতিষ্ঠানের জন্য ব্যয়। আর শেয়ার মূলধন হিসাব, শেয়ার মূলধন হিসাবকে আমরা এখানে লিখে নিব কোন পাশে? ক্রেডিট পাশে। তাহলে দেখেন, আমরা এখানে শেয়ার আবেদন অর্থ মূলধনে স্থানান্তরের জাবেদা, 2 নম্বর আপনারা নোট করে নিতে পারেন, আবেদনে মূলধনে স্থানান্তরের জাবেদা। তো শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার অবহার হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। যদি ওডিআর হতো তাহলে এটা চলে যেত আপনাদের কোন দিকে? ক্রেডিট পাশে। অবহার প্রতিষ্ঠানের জন্য একটি ব্যয়। কিভাবে? কারণ তার এক একটা শেয়ার 10 টাকা ছিল, সে 1 টাকা কমে ইস্যু করছে, তার মানে তার এখানে অবশ্যই ব্যয় হয়েছে, সেজন্য এটা অবশ্যই ডেবিট দিকে চলে যাবে, এটা অসমন্বিত ব্যয়। দেখেন, তাহলে এখন আমরা এখানে ডেবিট দিক এবং ক্রেডিট দিকের টাকাটা কিভাবে বের করব। তো আমরা কিভাবে বের করব এটা যদি বুঝেন, আপনারা এখানে ফার্স্ট টাইম যে কাজটা করবেন, শেয়ার অবহার বা অধিহার যেটি থাকুক না কেন, তার টাকাটা আগে বের করে নেবেন। তো আমরা এখানে কতগুলো শেয়ারের অর্থ মূলধনে স্থানান্তর করব, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে প্রশ্ন হচ্ছে যে আমরা তো আবেদনে 32,000 শেয়ার নিয়েছি, এখন মূলধনে আমরা স্থানান্তর করব কতগুলো শেয়ারের অর্থ। আচ্ছা, কোম্পানি ইস্যু করছে কত? 30,000 শেয়ার। তার মানে কোম্পানি জনগণকে বুঝিয়ে দিতে পারবে কত? 30,000 শেয়ার, তার সামর্থ্য এটা। কিন্তু আবেদন পায় কত? 32,000 শেয়ার। সে কি 32,000 শেয়ার বুঝিয়ে দিতে পারবে? না। তার মানে কোম্পানি যতগুলো শেয়ার বুঝিয়ে দিতে পারবে, ততগুলো শেয়ারের অর্থ সে মূলধনে স্থানান্তর করবে। তাহলে 30,000 শেয়ারের অর্থ এখানে মূলধনে স্থানান্তর করতে হবে। আশা করি বুঝতে পারছেন। তো আমরা এখানে 30,000 শেয়ার আগে বসাবো এখানে, আর প্রত্যেকটা শেয়ারে কোম্পানি যখন ইস্যু করে 1 টাকা করে সে অবহার দেয়, তাহলে তার অবহারের পরিমাণ আসছে 30,000 টাকা। ক নাম্বার এটি দেখিয়ে দিয়েছিলাম, আমরা এটা বের করে ফেলছি। এখন আমরা এখানে যে কাজটা বের করবো, শেয়ার আবেদনের টাকাটা। তো দেখেন, শেয়ার আবেদন মানে শেয়ারে এখানে যে টাকাটা বের করবেন, দেখেন 30,000 শেয়ার। তো প্রত্যেকটা শেয়ারে দেখেন কত টাকা ছিল, আমার ছিল 10 টাকা করে। তো 1 টাকা অবহার কিন্তু আমরা এখানে বের করে ফেলছি, বাকি আছে কত? 9 টাকা। সেজন্য আমরা এখানে 9 টাকা করে বসাবো। তাহলে আমাদের এখানে আসবে 3 নং 27, অর্থাৎ 2,70,000 টাকা। এখন আপনি যদি দুইটাকে যোগ করে ফেলেন, তাহলে এখানে শেয়ার মূলধনটা পেয়ে যাবেন ক্রেডিট পাশে 3 লক্ষ টাকা।
দেখেন আবেদনের জাবেদাটা আপনি এখানে বুঝতে পারছেন। এখানে দেখেন শেয়ার আবেদন হিসাব ক্রেডিট পাশে গেছে, আর এখানে কিন্তু ডেবিট পাশে। কারণ মূলধনী স্থানান্তর তখনই করতে পারবেন যখন আপনি শেয়ারগুলো জনগণকে বুঝিয়ে দিতে পারবেন, আর যখন শেয়ারগুলো বুঝিয়ে দিবেন তখন আপনার দায় কমে যাবে। সেজন্য আমরা শেয়ার আবেদন হিসাবকে ডেবিট পাশে নিয়ে যাব। সব কিছু বলে দিচ্ছি, আশা করি অন্য অঙ্কগুলো সমাধান করতে পারবেন। দেখেন 2 নম্বর জাবেদাটা আপনার জন্য শেষ। এরপরে 3 নম্বর জাবেদা হচ্ছে অতিরিক্ত আবেদন অর্থ ফেরতের জাবেদা। দেখেন আমরা ইস্যু করছি কত, অর্থাৎ কোম্পানি ইস্যু করছে 32,000 শেয়ার, আবেদন পাই কত 32,000 শেয়ারের, তাহলে অতিরিক্ত পাই কত 2,000 শেয়ার। এই 2,000 শেয়ার কি কোম্পানি বুঝিয়ে দিবে? না, এই 2,000 শেয়ারের অর্থ কি করতে হবে? ফেরত দিতে হবে। তো যখন আমরা ফেরত দিব তখন তার জাবেদা কিভাবে দিব? আবেদনের সময় যে জাবেদা দিয়েছি এটাকে জাস্ট বিপরীত করে দেবেন। তো আমরা এখানে লিখে নিব শেয়ার আবেদন হিসাব ডেবিট, আর এখানে লিখবেন আপনি ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব ক্রেডিট। ঠিক আছে, ব্যাংক হিসাব এখানে আপনি ক্রেডিট লিখে নেবেন। আমাদের এখানে 2,000 শেয়ার অর্থ আমরা এখানে ফেরত দিব, আর প্রত্যেকটা শেয়ার যত টাকা করে আবেদন পেয়েছিলেন তত টাকা করে ফেরত দিব। অর্থাৎ আমি জনগণ থেকে নিয়েছি কত 9 টাকা করে, তাহলে 9 টাকা করে ফেরত দিতে হবে। তাহলে আমাদের এখানে আসবে 18,000 টাকা। ডেবিট পাশ ক্রেডিট পাশে আমরা এখানে বসিয়ে দেব। দেখেন এটা হচ্ছে আপনাদের কি যে 3টা মূল জাবেদা যেটি আমাদেরকে জানতে হয় সেগুলো। এরপরে দেখেন আপনি যদি অঙ্কের ভিতরে কোনো অবলেখকের কমিশন দেন তাহলে ওই অবলেখকের কমিশনের জন্য আপনাকে জাবেদা দিতে হবে, বা ব্যাংক চার্জ যদি থাকে। তো আজকের অঙ্কে কিন্তু আমরা অবলেখকের কমিশন দিয়েছি, তাহলে নগদ দিয়েছিলাম, তাহলে নগদ কত হাজার টাকা প্রদান করছি? 30,000 টাকা। তা আমরা এখানে লিখে নিব অবলেখকের কমিশন, অবলেখকের কমিশন হিসাব, কমিশন হিসাব লিখবেন ডেবিট, আর ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব কি করবেন? ক্রেডিট পাশে লিখে নেবেন। তো 30,000 টাকা 30,000 টাকা আমরা এখানে বসিয়ে দেব। টাকা। এখন অনেকেরই প্রশ্ন হচ্ছে এখানে তো নগদ বলছে, এখানে ভালো করে একটা জিনিস মনে রাখেন, শেয়ার ইস্যুর ক্ষেত্রে আমরা কখনোই নগদে লেনদেন করি না, সব কিছু ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে। কারণ এখানে ব্যাংকের মাধ্যমে আমরা শেয়ারের আবেদন পেয়ে থাকি এবং করে থাকি। তো দেখেন এখানে আমাদের ব্যাখ্যার প্রয়োজন নেই, সেজন্য আমরা এখানে এতটুকু লিখে নিব। সরি, এখানে দাগটা দিবেন এভাবে, ক্রেডিট। দেখেন এরপরে গিয়ে আপনি দেখবেন আপনি এই প্রশ্নের ভিতরে কোনো জমি ক্রয় করছেন কিনা বা কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করছেন কিনা। আজকের অঙ্কে আমরা কিন্তু এখানে একটি জমি ক্রয় করি 5,000 শেয়ারের বিনিময়ে। তাহলে এসিআই কোম্পানি লিমিটেড এখন যে জমিটা ক্রয় করছে তার জন্য তাকে এখানে কি করতে হবে? জাবেদা দিতে হবে। তো দেখেন যখনই আমরা শেয়ারের বিনিময়ে কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করব জাবেদা হবে কি? যেমন আমি এখানে জমি ক্রয় করছি, তো আমি এখানে লিখে নিব জমি হিসাব, জমি হিসাব লিখে নেবেন। জমি হিসাব ডেবিট, কারণ কোম্পানি শেয়ারের মাধ্যমে যখন জমি ক্রয় করবে তার স্থায়ী সম্পদ বৃদ্ধি পাবে। অন্যদিকে সে যেহেতু শেয়ারের মাধ্যমে কি করছে? জমি ক্রয় করছে। একটা জিনিস মনে রাখেন, কোম্পানি যখনই শেয়ার ইস্যু করবে তখনই কোম্পানির মূলধনের পরিমাণ বেড়ে যাবে। এবার কোম্পানি এটার দ্বারা জমি ক্রয় করুক বা সে জনগণের নিকটে শেয়ারগুলো ইস্যু করুক, যখনই সে ইস্যু করবে তখনই তার মূলধনের পরিমাণটা বেড়ে যাবে। তো কোম্পানি 5,000 শেয়ার ইস্যু করে জমি ক্রয় করছে, তার মানে তার মূলধনের পরিমাণ এখন বেড়ে যাবে। তো আমরা এখানে লিখে নিব শেয়ার মূলধন, শেয়ার মূলধন হিসাব। তো শেয়ার মূলধন হিসাব আমরা এখানে লিখে নিব ক্রেডিট পাশে। কত হাজার শেয়ার? সে এখানে 5,000 শেয়ার করছে। তো 5,000 শেয়ার, প্রত্যেকটা শেয়ার কত টাকা করে? 10 টাকা করে। কারণ এখানে আপনাকে বলে না যে জমি ক্রয়ের সময় যে অবহার অধিহার কিছুই বলা নেই। তাহলে আমরা এখানে 10 টাকা করে ধরে নিব, অর্থাৎ নিবন্ধনের সময় প্রত্যেকটা শেয়ারের মূল্য যা ছিল তা দ্বারা ধরে নিব। তো আমরা এখানে ডেবিট দিকে এবং ক্রেডিট দিকে 5,000 শেয়ার লিখে ফেলবো। আশা করি আপনারা খ নম্বরের জাবেদাগুলো খুব ভালোভাবে বুঝতে পারছেন, কারণ এটি বুঝলে আপনার আর্থিক অবস্থা বিবরণী খুব সহজে সমাধান করতে পারবেন। এখন আর্থিক অবস্থা বিবরণী যখন আমরা করতে যাব তখন আমাদের ব্যাংক উদ্ধৃতটা লাগে। তো আমরা কিভাবে বের করব? দেখেন তো প্রথমে ব্যাংক কোন দিকে আছে? ডেবিট পাশে। আর যেখানে যেখানে ব্যাংক ডেবিট পাশে থাকবে এই ডেবিটের সাথে ডেবিট যোগ করবেন, আর যদি ক্রেডিট পাশে থাকে তাহলে বিয়োগ করবেন। তো দেখেন এখানে ব্যাংক কোথায় আছে? ক্রেডিট পাশে আছে। এখানে ব্যাংক কোথায় আছে? ক্রেডিট পাশে আছে। তার মানে এই 2টি টাকা আপনাকে এখানে বিয়োগ করতে হবে।
2,88,000 টাকা থেকে 18,000 টাকা এবং 30,000 টাকা আপনাকে বিয়োগ করতে হবে। আশা করি আপনারা খ নম্বরটি বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে গ নম্বরটি বুঝিয়ে দিব। এখানে গ নম্বর আমাদেরকে বলছে যে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তো শেয়ার ইস্যুর ক্ষেত্রে যখন আমরা আর্থিক অবস্থার বিবরণী করতে যাব তখন এটি খুবই সহজ একটি বিষয়। গড়টা করে নেবেন, বিবরণ টাকা টাকা টাকা, উপর কোম্পানির নাম লিখে নেবেন, আর আপনার এখানে তারিখটা লিখে নেবেন যে যত সাল, মানে সাল তো যে দেওয়া নেই, আপনারা এখানে কি করবেন, এখানে ডট ডট দিবেন, এরপরে সাল কথাটা লিখে নেবেন, একটু দেখে লিখে নেবেন আপনারা, এরপরে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য কথাটা এখানে লিখে নেবেন জাস্ট। এখন আসেন, আমরা এখানে জানি যে আমাদের আর্থিক অবস্থা বিবরণী মানে হচ্ছে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা শর্ত। তো প্রথমে আমাদের এখানে আসবে সম্পদ। তো আমরা এখানে লিখে নিব সম্পদ সমূহ, এটার জন্য হেডিং করবেন আপনারা অবশ্যই। সম্পদ সমূহের ভিতরে আমাদের প্রথমে যেটি আসবে সেটি হচ্ছে আমাদের স্থায়ী সম্পত্তি আছে যেটি, সেটি আপনি এখানে নিয়ে আসবেন। স্থায়ী সম্পত্তি নিতে পারেন বা চলতি সম্পদ নিতে পারেন। তো আমরা এখানে যেহেতু হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে আছি, আমরা এখানে লিখব স্থায়ী সম্পত্তি, স্থায়ী সম্পদ। তো স্থায়ী সম্পদের ক্ষেত্রে আমরা এখানে লিখে নিব জমি। আমাদের কি ছিল, একটা জমি ছিল স্থায়ী সম্পদ, সেটি লিখে নেবেন। সেটা ছিল 50,000 টাকা, আর এই টাকাটা একদম থার্ড কলামে লিখে নেবেন, কারণ এখানে আর কোনো স্থায়ী সম্পত্তি নেই। এরপরে আমাদের ছিল চলতি সম্পদ, কি আছে বলেন তো, সেটি হচ্ছে ব্যাংক। তো এই চলতি সম্পদ কথাটা আপনারা এখানে লিখে নেবেন। দেখেন চলতি সম্পদে আছে আমাদের ব্যাংক উদ্বৃত্ত, তো আমরা এখানে লিখে নিব ব্যাংক উদ্বৃত্ত। ব্যাংক উদ্বৃত্ত কিভাবে বের করতে হয় সেটি বলছিলাম, যে ডেবিট থেকে ক্রেডিটের গুলো বিয়োগ করতে হবে। তো আমাদের ডেবিট দিকে ছিল কত, 2,88,000 টাকা, ক্রেডিট দিকে ছিল 18,000 টাকা, আর ছিল 30,000 টাকা, সেটি বিয়োগ করে দেবেন। তাহলে এখানে আসবে 2,40,000 টাকা। এই টাকাটাকে একদম থার্ড কলামে লিখে নেবেন, কারণ হচ্ছে আপনাদের আর কোনো চলতি সম্পদ নেই। এরপর আমাদের এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অসমন্বিত ব্যয়। এই অসমন্বিত ব্যয়টা আপনি এখানে লিখে নেবেন, অসমন্বিত ব্যয়। তো অসমন্বিত ব্যয়ের ক্ষেত্রে আমরা এখানে লিখে একটা পাই, সেটি হচ্ছে দুইটি জিনিস পাই। একটা হচ্ছে অবহার, যেটাকে আমরা বলে থাকি শেয়ার অবহার। আপনারা এখানে শেয়ার অবহার বলবেন। দেখেন এখানে লিখবেন আপনারা শেয়ার অবহার, শেয়ার অবহার। তো শেয়ার অবহারের পরিমাণ ছিল আমাদের 30,000 টাকা। যেহেতু এখানে আমাদের অবলেখকের কমিশন আছে, সেজন্য এটা সেকেন্ড কলামে রাখবো, আর এখানে লিখবো অবলেখকের কমিশন, অবলেখকের কমিশন। দেখেন অবলেখকের কমিশনের পরিমাণ ছিল আমাদের কত, এখানে বলে দিছে যে তারা 30,000 টাকা। এই 30,000 টাকা আমরা এখানে লিখে নিব। তাহলে দেখেন আমাদের এখানে টোটাল দুইটাকে যোগ করলে কত আসবে, 60,000 টাকা। এই 60,000 টাকা আমরা এখানে বসাবো। তাহলে যোগ করেন তো সবগুলো আমাদের কত আসে, 3,50,000 টাকা আসবে। 2,90,000 আর 60,000 যোগ করলে হবে 3,50,000। এটি আমরা এখানে বসিয়ে দেবো। এটি হচ্ছে আমাদের জন্য মোট সম্পদ, মোট সম্পদ। এখন আমাদেরকে এখানে বের করতে হবে দায় ও শেয়ার হোল্ডারদের শর্ত। দায় ও শেয়ার হোল্ডারদের শর্ত, এটা আপনাকে বের করতে হবে। তো এটা বের করার জন্য আমাদের প্রথমে যেটি আসবে সেটি হচ্ছে অনুমোদিত মূলধন। কি আসবে, অনুমোদিত মূলধন। তো অনুমোদিত মূলধনের ভিতরে কি করবেন, দেখেন প্রতিটি লিখবেন, প্রতিটি, এই কথাগুলো প্রায় প্রত্যেকটা অঙ্কে সেম। প্রতিটি 10 টাকা মূল্য, অর্থাৎ কোম্পানি নিবন্ধনের সময় প্রত্যেকটা শেয়ার কত টাকা করেছিল, এটা হচ্ছে অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন বলতে বোঝানো হচ্ছে কোম্পানি নিবন্ধনের সময় কতগুলো শেয়ার নিয়ে নিবন্ধিত হয়েছে আর কত টাকা নিয়ে নিবন্ধিত হয়েছে সেটা। তো আমাদের প্রতিটি, দেখেন প্রতিটি 10 টাকা মূল্যের, কত টাকা মূল্যের, 10 টাকা মূল্যের 40,000 শেয়ার নিয়ে এসে নিবন্ধিত হয়, 40,000 শেয়ার। তো 40,000 শেয়ার এখন আমরা এখানে গুণ করব। তো গুণ করলে আমাদের এখানে আসবে কত, 4 লক্ষ টাকা। দেখেন এ টাকা নিয়ে নিবন্ধিত হয়েছে, প্রশ্নে কিন্তু এটা দেওয়া আছে। এটাকে জাস্ট এখানে ক্লোজ করে দেবেন, এটা কোনো কাজ এখানে নেই। দেখেন এরপর আপনারা এখানে যেটা করবেন সেটা হচ্ছে এখানে লিখবেন যে ইস্যুকৃত মূলধন
অবিলীকৃত মূলধন, এটা এখানে লিখে নেবেন, বিলীকৃত মূলধন। তো দেখেন ইস্যুকৃত বিলীকৃত মূলধন লেখার পরে সেম কাজটা করবেন যে প্রতিটি 10 টাকা মূল্যের 10 টাকা মূল্যের কত হাজার শেয়ার ইস্যু করে কোম্পানি, খুব ভালোভাবে বুঝতে হবে। দেখেন কোম্পানি 5000 শেয়ার জমির জন্য করে, কিসের জন্য? জমির জন্য 5000 শেয়ার ইস্যু করে। আর জনসাধারণ নিকট সে ইস্যু করে কত? জনসাধারণ নিকট সে ইস্যু করে 30,000 শেয়ার। তাহলে টোটাল সে ইস্যু করছে কত হাজার শেয়ার? 35,000 শেয়ার। এই 35,000 শেয়ারই সে কিন্তু বিলি করে। ভালো করে বুঝেন, অনেকে এখানে যে ভুলটি করবে যে এখানে জমির জন্য যেগুলো ইস্যু করছে সেগুলো সে বিলি করে, আর এখানে জনসাধারণ নিকট যে 30,000 শেয়ার ইস্যু করছে সেগুলো সে বিলি করে। তার মানে ইস্যুকৃত এবং বিলিকৃত দুইটাই কিন্তু এখানে সেম আছে। তাহলে আমরা এখানে লিখব প্রতিটি 10 টাকা মূল্যের 35,000 শেয়ার। কত হাজার শেয়ার? 35,000 শেয়ার। দেখেন এখানে কিন্তু অবহার অধিহারের কোনো কথা আমি এখানে বলতেছি না, আমি জাস্ট এখানে বলতেছি ইস্যু করছে কতগুলো শেয়ার, এখানে মূলধন জাস্ট কি আসবে? মূলধন। তো ইস্যু করছে 35,000 শেয়ার টোটাল। তো আমরা এখানে লিখে নিব প্রতিটি 10 টাকা মূল্যের 35,000 শেয়ার। এটা এখানে লেখার পরে এখানে গুণ করলে দেখবেন যে এখানে আসবে 3,50,000 টাকা। এটা এখানে জাস্ট ক্লোজ করে দেবেন, এটার কোনো এখানে কাজ নেই। এরপরে যে কাজটি করবেন সেটি হচ্ছে এখানে লিখবেন আদায়কৃত মূলধন। আদায়কৃত মূলধন। দেখেন আদায়কৃত মূলধন এখানে যেটা করবেন সেটা হচ্ছে এখানে লিখে নেবেন আপনি প্রতিটি 10 টাকা মূল্যের 35,000 শেয়ার। ভালো করে এই জিনিসটি বুঝেন, কেন 35,000 শেয়ার আমি একসাথে বলে ফেলছি। এখানে গাইডে আপনারা যে জিনিসটা দেখবেন যে জমির জন্য কথাটা লাগে যে প্রতিটি 10 টাকা মূল্যের 5,000 শেয়ার জমির জন্য, আবার এখানে বলে যে প্রতিটি 10 টাকা মূল্যের জনসাধারণ নিকট 30,000 শেয়ার, এটাও লেখে। তো এইভাবে না লিখে আপনারা এভাবে ডাইরেক্ট লিখে দিতে পারেন যে আপনার এখানে 5,000 শেয়ার হচ্ছে কার জন্য? জমির জন্য, আর 30,000 শেয়ার হচ্ছে জনসাধারণ নিকট। টোটাল আমি ইস্যু করছি 35,000 শেয়ার, আবার বিলিও করছি 35,000 শেয়ার, আবার এই 35,000 শেয়ারের অর্থই আমি আদায় করব, সেজন্য আদায়কৃত মূলধনের অর্থটা এখানে একইভাবে লিখে নেবেন। তো আপনার এখানে আসবে কত? এখানে আসবে আপনার 3,50,000 টাকায়। এটা কিন্তু ক্লোজ করা যাবে না, এখানে ক্লোজ করা যাবে না। দেখেন এটা আমরা এখানে লিখে নেব, আমি এখানে ক্লোজ করতেছি না, দুঃখিত। দেখেন এটা আমরা এখানে লিখে নেব, ক্লোজ করার কেন যাবে না? কারণ এখানে আমাদের আরেকটা জিনিস আসে, সেটি হচ্ছে সঞ্চিতি ও উদ্বৃত্ত নামে একটা হেডিং হয়। এটা কখন আসে? যখন শেয়ার অধিহার থাকে। আজকের অঙ্কে আমাদের অবহার আছে, অধিহার নেই, সেজন্য আমরা এখানে সঞ্চিত উদ্বৃত্ত নামে কোনো হেডিং করব না। এখন আমরা এখানে কি করব? ফলাফলটা নামাবো। তো ফলাফলটা কিভাবে নামাবেন? এই 35,000 টাকাটাকে আপনি এখানে আবার নামিয়ে নেবেন। এটা নামানোর পর এটাকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পরে দেখেন আপনার সম্পদের দিকে যা আছে দায় ও শেয়ার হোল্ডারদের দিকে কি আছে তাই আছে। এখানে কথাটা লিখে নেবেন মোট দায় ও শেয়ার হোল্ডার, এটা লিখে নেবেন। তাহলে আশা করি আপনারা পুরো সৃজনশীল প্রশ্নটা খুব ভালোভাবে বুঝতে পারছেন। আমি সময় নিয়ে এই অঙ্কটি সমাধান করছি, কারণ এই অঙ্কের ভিতরে আপনাদের যেহেতু শেয়ারের মাধ্যমে জমি ক্রয় করছে এই রিলেটেড প্রশ্নগুলোই আপনাদের বেশিরভাগ এসে থাকে। তো যারা বুঝছেন তারা অবশ্যই কি করতে পারবেন? অন্য অঙ্কগুলো সমাধান করতে পারবেন। আর যারা বুঝে নেয় তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সকলেই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। সকলেই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।